নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শান্তনু বার্ডস কেয়ার। আমি এই অডিও সেশনটা বাংলাতেই এখন বানাচ্ছি। যদি প্রয়োজন হয় নিচে কমেন্টস করবেন, এটার আমি হিন্দি ভার্সন বানাবো। সেটা হচ্ছে ককটেলের কিছু জানা অজানা তথ্য আমি শেয়ার করব। ককটেল পাখি যারা পুষছেন, যারা বাড়িতে রেখেছেন অথচ সঠিকভাবে তার রক্ষণাবেক্ষণ বা সঠিকভাবে তার ব্রিডিংকে কন্ট্রোল করতে পারছেন না, তাদের জন্যে এই অডিও বুকটা, এই অডিও সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ করবেন না, ধৈর্য ধরে শুনুন, তাতে আপনাদেরই লাভ। কারণ এই ধরনের ইনফরমেশন খুব কম সোশ্যাল মিডিয়াতে আপনারা পাবেন। অডিও সেশনটায় এগোনোর আগে দুটো জিনিস বলার আছে, যেটা বলতে পারেন রিকোয়েস্ট একটা। প্রথমটা রিকোয়েস্ট যে আমি নিজে আর একটা সাবজেক্টের ওপর কাজ করছি, যেটা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, যেটা বাংলা ভাষায় বাংলা ভাষায় বলা হয় ভূত প্রেত পিশাচ ইত্যাদির ওপর ইনভেস্টিগেশন, এবং আমার যেটা অভিজ্ঞতা সেটা আমি অডিওর মাধ্যমে শেয়ার করছি ইউটিউব এবং স্পটিফাইতে। তো আপনাদের কাছে এরকম কোনো যখন ঘটনা আছে, যদি থাকে আপনার সঙ্গে ঘটে যাওয়া বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া বা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ঘটে যাওয়া বা এমন কোনো অনুভূতি যা আপনি শেয়ার আজ পর্যন্ত করেননি, কাইন্ডলি শেয়ার করুন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস করে বা মেলেতে, যারা মেল সেবী মানুষ, যারা মেলকে অ্যাক্সেস করতে পারেন, ইমেল জিমেল, তারা লিখে পাঠান বাংলা ভাষায়। আমি সেই আপনার বক্তব্যটা যদি সঠিক হয়, ঠিকঠাক মতন হয়, হ্যাঁ, তবে এখানে বলে রাখি সত্যকারের ঘটনা শেয়ার করবেন, কোনো বানিয়ে গল্প নয়। কারণ ভূতের গল্প আমরা ছোটোবেলায় মা বাবার কাছে অনেক শুনেছি, কিন্তু সত্যিকারের ঘটনার যে অনুভূতি সেটা সম্পূর্ণ আলাদা হয়। তো সেই ক্ষেত্রে সত্য ঘটনা ঘটে থাকলে নিশ্চয়ই শেয়ার করুন। এবং আমার এই অডিও বুকটা, এই অডিও সেশনটা রিকোয়েস্ট করব একটু শেয়ার করুন স্পটিফাই থেকে বা ইউটিউব থেকে, যেটা আপনারা শেয়ার করে অন্যান্য যারা প্রবলেমে ভুগছে তাদের কাছেও গিয়ে পৌঁছলে তারা লাভবান হবে। তাই জন্যে প্যারানর্মাল কেয়ার কি চ্যানেলটাকে বা এই স্পটিফাই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের সাপোর্ট একান্ত আমি কামনা করি। প্লিজ সাপোর্ট করুন। দ্বিতীয় হচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, বাচ্চার গ্রোথ ভালো আসছে না, আপনার পাখি বিভিন্ন রকমভাবে রোগগ্রস্ত হচ্ছে, তার হেলথ ভালো না, আপনি অনেক কিছু করছেন কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না, অনেক চ্যানেল ভিজিট করছেন, অনেক কিছু অনেকের ইনফরমেশান নিচ্ছেন, তবুও আপনার প্রবলেমের জায়গায় থাকছে। ভি+ গোল্ড প্রিমিয়াম 5 তুলসী বা ভি+4X বা ভি+এগ ফুড, এই যে কোনো কিছু আপনি নিয়ে ব্যবহার করে দেখুন। আপনার এতগুলো যদি 15টা প্রবলেম থাকে, তা একটাই সলিউশন, ভি+ গোল্ড প্রিমিয়াম তুলসী, ভি+ গোল্ড 4X। এগ ফুডটা সম্পূর্ণ অ্যানিম্যাল প্রোটিন এবং ভেজিটেরিয়ান প্রোটিনকে এক করে বার করতে হয়েছে। এবং যে সমস্ত পাখির বেশি ইনডাইজেশন প্রবলেম হচ্ছে, লুজ মোশন, ডায়রিয়া, তো ভি+ ডাইজেস্টিভও আছে, যেটা ইউজ করে। এবং এই সমস্ত প্রোডাক্ট আমার নিজের শান্তনু বার্ডস কেয়ারের হোমমেড প্রোডাক্ট। অ্যাজ এ বার্ড নিউট্রিশনিস্ট আমি আজকের দিনে ভি+ দাঁড়িয়েছে এখন একটা ব্র্যান্ড হিসাবে, লোকে বাড়িতে বাড়িতে এসে খুঁজে নিয়ে যাচ্ছে। মিথ্যে কথা মনে হলে যাচাই করে দেখে নেবেন। তো এটাই বলার ছিল, দুটো রিকোয়েস্ট। ভি+টা রিকোয়েস্ট না, যদি দরকার লাগে নিশ্চয়ই রাখুন, কিন্তু প্যারানর্মাল কেয়ার যে ভৌতিক ঘটনা, রিয়েল লাইফ ভৌতিক ঘটনা, নিশ্চয়ই শেয়ার করুন আমার সঙ্গে, ফোনে হোক, হোয়াটসঅ্যাপে হোক বা মেলে লিখে হোক। তো চলুন অডিও সেশনটা শুরু করা যাক। ককটেল একটা খুবই সুন্দর পাখি। যারা ককটেল থেকে সুন্দর ব্রিড নিতে পারছে তাদের কাছে ককটেল খুব সুন্দর পাখি। যারা ব্রিড নিতে পারছে না, বাচ্চা মারা যাচ্ছে, তাদের কাছে অধৈর্য হয়ে পড়ছে তারা। তাহলে এই হেন পরিস্থিতিতে আমাদের করণীয় কী? আমি শুরু থেকে কিছু জিনিসকে শুরু করছি যা আপনাদের কাছে খুবই ভ্যালু মনে হবে, কারণ এই ধরনের ইনফরমেশান আজ পর্যন্ত আপনি শোনেননি। যে পাখিটার থেকে ককটেল মা বাবা, যে পেরেন্টসটার থেকে আপনি ব্রিড নিচ্ছেন বা যে পেয়ারটার থেকে আপনি ব্রিড নিচ্ছেন, ব্রিডের 1 মাস আগে থেকে তাকে প্রপার একটা রেস্ট প্রোভাইড করুন। কীরকম রেস্ট? শারীরিক এবং মানসিক রেস্ট। প্রপার তাকে খেতে পড়তে দিন, প্রপার তাকে একটা স্পেস দিন, এবং তাদের দুজনের ভালোবাসাটাকে আর একটু গভীর হতে দিন। আমাদের ভাষায় যেটাকে বলা হয় বন্ডিং পেয়ার। একটা বন্ডিং পেয়ার যখন ব্রিড করে,
যখন সে বংশকে সে বাড়ানোর চিন্তাভাবনা করে, তার মধ্যে অনেক পরিকল্পনা থাকে। অ্যাজ এ বার্ড সাইকোলজিস্ট আমি এই ব্যাখ্যাটা এই কারণেই করলাম, পাখিও কিন্তু প্ল্যানিং করতে পারে, পাখিও কিন্তু উপায় বার করতে পারে। আগামী দিনে আরও অনেক অডিও পডকাস্ট বা অডিও সেশন বা অডিও বুক আমি রিলিজ করতে চলেছি অ্যাবাউট বার্ড বিহেভিয়ার অ্যান্ড অ্যাবাউট বার্ড সাইকোলজি। তো সেই ক্ষেত্রে সেই নলেজটা আছে বলেই বলছি, বন্ডিং পেয়ারকে তৈরি করতে গেলে একটা সময় আপনাকে ইনভেস্ট করতে হবে, পয়সা নয়। এবং সেই সময়টা তাকে রেস্ট দিয়ে, তাকে প্রপার খাবার দিয়ে, তাদের দুজনকে যদি ধরুন একটা ছোট ব্যাখ্যা দিই, একটা মানুষ, একটা ছেলে একটা মেয়ে একে অপরকে ভালোবাসে, তারা অলওয়েজ চাইবে যাদের মনের কথা শেয়ার করার জন্য একটা প্রাইভেসির দরকার। সেটা কিন্তু মাঠে মানে লোকারণ্যে নয়, মানে রাস্তাঘাটে নয়, সে একটা পার্কে বসে হোক বা কোনো একটা জায়গায় এমন যেখানে লোকের আনাগোনা কম, তারা একে অপরের মনের কথা শেয়ার করতে পারবে। তেমনি আপনারও এই ঘরে এই পাখিটা, বা শুধু আমি ককটেলকে টার্গেট করে এই অডিও সেশনটা বানাচ্ছি ঠিকই, কিন্তু এটা যে কোনো পাখির পক্ষে প্রযোজ্য, ছোট থেকে বড় পর্যন্ত। সেই ক্ষেত্রে তাদের একটা টাইম দিন, যে টাইমটা তারা একে অপরের সঙ্গে প্ল্যানিং করবে, বুঝবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যেটা কর্তব্য দায়িত্ব, তাকে একটা সম্পূর্ণ নিউট্রিশন প্রোভাইড করুন, তাকে প্রপার একটা রেস্ট প্রোভাইড করুন 8 থেকে 12 ঘন্টা, তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা দিন, এবং তাকে একটা ছোটো ভালো মতন স্পেস দিন। ভালো মতন যখন বলবেন দাদা ভালো মতন স্পেস, আমার স্পেস তো খুবই কম, যেটা আছে সেটাকেই সুন্দরভাবে তৈরি করুন। ন্যাচারাল এনভায়রনমেন্ট দিন। ব্রিডিং ভালো রেজাল্ট পেতে গেলে, আবার বলছি অ্যাজ এ বার্ড সাইকোলজিস্ট, ব্রিডিংয়ের সময় কিছু সাউন্ড প্রোভাইড করুন আপনার সেট আপে। সে আপনি যদি পয়সা মানে এফোর্ড করতে পারেন, একটা 3D সারাউন্ডিং সাউন্ড সিস্টেমও লাগাতে পারেন, না হলে মোবাইলের মাধ্যমেও আমরা করতে পারি, যে ন্যাচারাল সাউন্ড, জঙ্গলের সাউন্ড, পাখির সাউন্ড, কোনো রকম মন্ত্র উচ্চাটন করা বা কোনো রকম যেটা হার্মফুল নয়, স্লো সাউন্ড নিশ্চয়ই প্রোভাইড করুন। তাতে আপনার পাখির মেন্টাল হেলথ এবং শারীরিক হেলথ প্রচণ্ড ইমপ্রুভমেন্ট হবে, এবং তারা ব্রিডিংয়ের দিকে অগ্রগতি হবে, মানে এগিয়ে যাবে, এবং তারা প্রপার প্ল্যানিং, ফোকাস রেখে, মনকে ঠান্ডা রেখে প্ল্যানিং করতে পারবে। একটা বন্ডিং পেয়ার থেকে আজকের দিনে অবস্থা হচ্ছে জেনোসেন আমাদের ব্রিড পেতে হবে, কিন্তু যে মা বাবার থেকে আমরা ব্রিডটা নিচ্ছি, যে পেয়ারের থেকে ব্রিড নিচ্ছি, সে নিজেই মানসিক ডিপ্রেসড, সে নিজেই প্ল্যানিং করতে পারে না, সে মানে সমস্ত দিক দিয়ে তার ম্যাচুরিটি লেভেল হাই হয়নি। তো সেখানে আপনি কী করে ব্রিডের আশা করেন? মেডিসিন দিয়ে অনেক কিছু হলেও সব কিছু মেকআপ করা যায় না, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে এটা গেল প্রথম একটা উপায়, প্রপার রেস্ট, প্রপার খাওয়া দাওয়া, প্রপার স্পেস, প্রপার প্রাইভেসি, এবং তার সঙ্গে সঙ্গে আপনি একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করুন। দ্বিতীয়, ব্রিডিংয়ের সিজন না, অল ওভার সিজনেও অল্প মাত্রায় সন্দক নুনকে ককটেলের ডায়েটে সফট ফুডের সঙ্গে নিশ্চয়ই রাখুন, কারণ সল্ট আমরা ভাবি, কিন্তু এর মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, পাখি ব্রিডিংয়ের সময় সোডিয়াম মানে সল্ট ডেফিসিয়েন্সি হলে, যদি আমরা বাংলা ভাষায় বলি, তাহলে সেই ব্রিডিং কিন্তু সাকসেসফুল হতে পারে না। টিপস নাম্বার 3, কাঠকয়লাকে একদম গুঁড়ো করে নিন যদি পাওয়া যায়, খাবারের সঙ্গে সঙ্গে পাউডার হিসেবে আপনি মিশিয়ে দিন, ডাইজেশনে মারাত্মক কাজ করবে এবং অনেক রকম টক্সিনকে ডিটক্সিন করতে সাহায্য করবে, শুধু ককটেল ক্ষেত্রে না, যে কোনো পাখির ক্ষেত্রে। তবে মাত্রাটা একগাদা নয়, মাত্রাটা খুবই সামান্য। যেমনভাবে আমরা নুনকে ইউজ করি মানে চিমটি করে, তেমনি কাঠকয়লার গুঁড়োটাও দেবেন। এবার আসছি আমি কিছু মানে এই যে টিপসটা শেয়ার করছি, এবার সেই জায়গাটা আসছি। ককটেলকে যখন ব্রিডিংয়ের আগে, হাঁড়ি বক্স প্রোভাইড করার আগে কিছু ন্যাচারাল ওয়াটার প্রোভাইড করুন, যেমন পুদিনা পাতা, অ্যালোভেরা, এটা একটা কম্বিনেশন, তার সঙ্গে পাতিলেবু, মানে যে হেন তেন প্রকারে আমাদের তার ডাইজেশনটাকে সম্পূর্ণ করতে হবে। মানে ডাইজেশন প্রবলেমে বা ডাইজেশন সিস্টেমে যদি কোনো রকম উইকনেস থাকে, কোনো রকম প্রবলেম থাকে, তাহলে কিন্তু ককটেলের বাচ্চার জন্ম হবে, সেই বাচ্চাকে বাঁচাতে পারবেন না। ফলে তাকে রেস্টের সঙ্গে সঙ্গে ডাইজেশন সিস্টেমটাকে ন্যাচারালি ঠিক করুন, আর না হলে
BC20 যেটা আমি আগেও বলেছি কোনো সেশনে এবং আমার ভিডিওতেও, হোমিওপ্যাথিক একটা ভালো মেডিসিন আছে BC28, একটা হেলথ টনিক, যেখানে 12 রকম সল্ট সুন্দর মাত্রায় থাকে। কারণ আমরাও জানি না আমাদের শরীরে কী ধরনের সল্টের ডেফিসিয়েন্সি হচ্ছে, আমরা এটাও জানি না আমাদের পাখির শরীরে সল্টের কীরকম ধরনের ডেফিসিয়েন্সি হচ্ছে। সেই জন্য BC28 একটা ফাইল যদি আমরা কমপ্লিট করতে পারি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার পাখিটা সুন্দরভাবে ব্রিড করবে। কিন্তু সেটা 15 দিন থেকে 1 মাস আগে থেকে এই জিনিসগুলো করে আপনি এগোচ্ছেন, পাখিটা ব্রিড করলো। তবে এখানে বলে রাখি, যারা নতুন শুনছেন এই অডিও পডকাস্টটা বা অডিও সেশনটা, ওয়েদারের ধরুন আপনার পাখিটা ডিম পেড়েছে, যদি আপনার অ্যাটমসফিয়ারে বা আপনার সেট আপে অ্যাটমসফিয়ার যদি মারাত্মক লেভেলে ফ্ল্যাকচুয়েট করে, তাহলে ডিম ঠিক মতন নাও জমতে পারে, ডিম ছেড়ে উঠেও আসতে পারে, তা না দিতে পারে। কারণ ওরাও জানে কিভাবে কি করলে সঠিকভাবে হবে। একটা ম্যাচিওর বার্ড, যারা অ্যাডাল্ট, যারা মা বাবা হতে চলেছে, তারা ম্যাচিউরিটির উপর ডিপেন্ড করে এবং যেটা বললাম তারা উপায় বার করে। আমি নিজের চোখে দেখা আমার সেট আপে এরকম অনেক পরিস্থিতি, ওয়েদার ফ্ল্যাকচুয়েশন আমি দেখেছি, কিন্তু তারা নিজেদের উপায়ের মাধ্যমে বাচ্চাকে বাঁচিয়েছে, ডিমও তা দিয়েছে, কোনো ফ্ল্যাকচুয়েশনকে তারা উপেক্ষা করেছে। তার জন্য তার ম্যাচুরিটি লেভেলটা হাই করতে হবে। আর তার জন্য আপনি জিজ্ঞেস করবেন কীভাবে। একটা পাখির উপযুক্ত বয়সে 2-3 মাস পরে তাকে ব্রিডে দিন। এগিয়ে যাই আমি। ককটেলের ডিম না ফোটার কারণ তো বললাম, ওয়েদার যদি ম্যাসিভভাবে, কারণ হিউমিডিটি যদি, যে ডিম ফোটার জন্য যে হিউমিডিটিটা দরকার, যে টেম্পারেচারটা দরকার, সেই টেম্পারেচার সেই হিউমিডিটি যদি নিচে নেমে যায়, তাহলে ডিমের যে লিকুইডটা সেটা বডি ফর্মেশন হবে না। তার একটাই কারণ, মা বাবা হিট দিতে যাবে না। কিন্তু একটা যদি বন্ডিং পেয়ার থাকে, তার থেকে আপনি 90% আশা রাখতে পারেন, 10% ছেড়ে দিয়ে যে তারা তা দেবে। বাচ্চা বাকি যখন ডিম হ্যাচিং করবে, তাকে অলওয়েজ এটা শুধু সেই সময়টা নয়, পাখিকে শুধু খেতে পড়তে দিলে হবে না, তার সঙ্গে আমাদেরও একটা কমিউনিকেশন তৈরি করতে হবে। তবে আপনি তাকে বুঝতে পারবেন, তার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করতে পারবেন, সেটা ফলো করে বুঝতে পারবেন সেই পাখিটার রিকোয়ারমেন্ট কী, চাহিদা কী চাইছে আপনার থেকে। তবে সেটা যদি আপনি প্রোভাইড করতে পারেন, কারণ পাখি পোষা এত যদি ইজি হতো, তাহলে না আমার কাছে এত কল আসতো, না এত সমস্যার সমাধান, এত সমস্যার সম্মুখীন হতো আপনাকে। সেই জন্য এটাকে ইজিভাবে নয়, নলেজেবল জিনিস দিয়ে, নিজের নলেজকে দিয়ে বিচার করুন। এবং পাখিকে কখনো, যে পাখি পুষুন না কেন, তাকে কখনোই মেশিন মনে করে এগোবেন না। তার প্রতি একটা রেসপেক্ট, তার প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা এবং একটা বিশ্বাস নিয়ে চলুন। তাহলে আগামী কাজটা, যেটার জন্য আমরা এত আগ্রহী, ব্রিড পাবো, বাচ্চা নেব, এমনিতেই হবে। এমনিতে ঠিক প্রসেসে এগোবে। কারণ ভালোবাসা থেকে কেয়ার অটোমেটিক্যালি আছে। আপনি যদি পাখিটাকে শুধু ভালোই না বেশি শুধু ব্রিডিংয়ের পেছনে দৌড়ন আর আপনার পয়সা জেব ভরবার জন্য এগোন, তাহলে কোনো দিন জীবনে সাকসেস হতে পারবেন না। এটা লিখে নিতে পারেন। মেডিসিন যত দামি, যেত বড় ব্রিডার যাই বলুক না কেন, তার কথা শুনে ওই 1-2 ক্লাচের পর দেখবেন মুখ থুবড়ে পড়ছে আপনি এবং আপনার পাখিটা। চলুন এগিয়ে যাই। এবার বাচ্চাটার জন্ম হলো। বাচ্চাটার জন্ম, ককটেল যেহেতু গরমকালে ভালো ব্রিড করে, এই সময় ডে 1 থেকে সব ফুডে যদি আপনি অ্যালোপ্যাথিকে করেন, এখানে একটা টিপস শেয়ার করছি, জেলোসিল সিরাপ পাওয়া যায় পিঙ্ক কালারের, অল্প মাত্রায় সেটাকে ইউজ করুন। খাবারের ওপর ডিপেন্ড করবে সেটা কতটা ইউজ করবেন, এটা ডেলি করুন। অ্যাম্বিপ্লেক্স বনিশনের কথা তো জানেন, তবু আর একবার যারা নতুন শুনছেন রিপিট করে দিই, দিনে 4 থেকে 5 বার 30-35 ml জলে 18 ফোঁটা করে অ্যাম্বিপ্লেক্স, 18 ফোঁটা করে বনিশন যাবে। রাত্রিবেলা এই কম্বিনেশনটা থাকবে। আর যারা লিটার প্রতি জল ইউজ করছেন, তাদের 7 ml থেকে 8 ml থেকে ইচ মেডিসিন আপনাকে দিতেই হবে। তো সেই হিসাব মতন করুন। আর সাইড বাই সাইড জেলোসিল চলছে, এতে দেখবেন আপনার বাচ্চার ক্রপ ইনফেকশন, আপনার বাচ্চার অ্যাসিডিটি, এই সমস্ত ব্যাপারগুলো দূরে সরে যাচ্ছে। ন্যাচারাল উপায় যদি বলি, তাহলে এই সময় নিম পাতার জল দিনে 1 বার করে অন্তত ডেলি দেবেন। বাচ্চা সবকটা বেরিয়ে যাওয়ার পর 1 বার করে নিশ্চয়ই দেবেন। দুপুরবেলার দিকে দিতে পারেন বা সকালবেলা দিতে পারেন। তবে হ্যাঁ, রাত্রিবেলা যেন জল বার করে রাখবেন না। বাচ্চা থাকলে রাত্রিরে যতই ঠান্ডা পড়ুক আর যতই গরম পড়ুক আর যতই বৃষ্টি পড়ুক, জল আর দানার পাত্র নিশ্চয়ই থাকবে। রাত্রিবেলা পাখিরা ফিড করায়
তাদের বাচ্চাদের ডিপেন্ড অন বাচ্চার পেট ভরা না পেট খালি। এগিয়ে যাচ্ছি আমি। সকালবেলার দিকে পুদিনা পাতার জল, অ্যালোভেরার জল, জোয়ান জিরে মৌরির জল, এগুলো তো আপনাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। কোন সময় কোন জিনিসটা প্রোভাইড করবেন সেটাকে আপনাকে ডে ওয়াইজ বা উইকলি আপনাকে জিনিসটাকে সাজিয়ে নিতে হবে। এবার যদি বলেন এটাকেও সাজিয়ে দিতে, সেটা আমি তো আপনার সেট আপটা চালাচ্ছি না, আপনি কী প্রসেসে এগোচ্ছেন সেই অনুযায়ী সাজিয়ে গুছিয়ে নিতে হবে। হোমিওপ্যাথিক মেডিসিন গার্ডের জন্যে যারা হোমিওপ্যাথিকের উপর বিশ্বাস করেন, যারা ফল পেয়েছেন হোমিওপ্যাথিকে এবং আমার চ্যানেল থেকে ইনফরমেশন পেয়েছেন এবং ফলও পেয়েছেন, তাদের বলবো কিছু হোমিওপ্যাথিক টিপস শেয়ার করছি। ক্রপে যদি বেলুনের মতন ফুলে যায় তাহলে কার্বোভেজ 30 সঙ্গে নাক্স ভূমিকা 30 যদি পিওর হোমিওপ্যাথিকে করেন, আর না হলে কার্বোভেজ 30 সঙ্গে জিঞ্জিবার মাদার বা অনলি জিঞ্জিবার মাদারও আপনি প্রোভাইড করতে পারেন। এতে গ্যাস, অ্যাসিডিটি, ক্রপ ইনফেকশান, ক্রপে হাওয়া ভরে যাবে, এগুলো একদম ক্লিয়ার থাকবে। তবে হ্যাঁ, আবার বলছি, মেডিসিন অ্যালোপ্যাথিক হোক, মেডিসিন হোমিওপ্যাথিক হোক, প্রপার ডোজ আপনাকে অ্যাপ্লাই করতেই হবে, নাহলে সঠিক রেজাল্ট কোনো মতেই পাবেন না। আপনি ইউজ করবেন, দেখবেন আপনার চোখের সামনে বাচ্চাটা এক্সপায়ার করছে। সেটা বাচ্চাকে ডেইলি চেক করার যদি দরকার পড়ে তাহলে দূর থেকে চেক করুন, না হলে মোটামুটি আপনার পাখির সঙ্গে যদি আপনার বন্ডিং ঠিক থাকে, মানে আপনার সঙ্গে একটা ভালো কমিউনিকেশন থাকে, সে যদি আপনাকে কোনো ফিয়ার অফ আননোনে দেখে তাহলে কিন্তু ডেলি চেক করবেন না। যদি আপনার পাখি, যেমন আমার পাখি আমার সঙ্গে খুব ভালো কমিউনিকেট করে, ফলে রেগুলার আমি যখন বাচ্চা হয় এমনি চেক করি এবং তাদের সঙ্গে গল্প, বাচ্চার নয় মা বাবার সঙ্গে গল্প করি। তো এই যা বলছি অনেকের কাছে হয়তো পাগলামি, কিন্তু আমার কাছে এটা একটা এডুকেশন, যে আমি প্রোভাইড নিজেকে করেছি, শিখেছি, তাই করতে পেরেছি, আপনাদেরও করছি। যদি আপনার সঙ্গে পাখির বন্ডিং ঠিক থাকে চেক করতেই পারেন, যদি না ঠিক থাকে তাহলে রেগুলার চেক করার দরকার নেই, চোখে চোখে রাখুন কে বাচ্চা, কোন বাচ্চা খাওয়াচ্ছেন, কোন বাচ্চা খাওয়াচ্ছেন। দ্বিতীয় আর একটা টিপস, বাচ্চার জন্ম যদি 4টে বাচ্চা হয় আর মা বাবা নিয়ে 6 জন, সেই পেয়ারটাকে, সেই কেজটাতে আপনার যেন খাবার, কোয়ালিটির খাবার তো মেনটেন করতেই হবে, কোয়ান্টিটি খাবার যেন কোনো রকম কম না হয়, মানে পরিমাণ মতন পর্যাপ্ত পরিমাণে খাদ্য আপনাকে প্রোভাইড করতে হবে। মা যদি ওদের বোঝে যে আমরা খাওয়ার পরও যে খাবারটা আছে 2টো বাচ্চাকে খাওয়াতে পারবো, তাহলে বাকি 2টো বাচ্চাকে কিন্তু ফিডিং করা ছেড়ে দেবে, কারণ ওরা ভালো করে বোঝে কোন বাচ্চা উইক, কোন বাচ্চা দুর্বল, কোন বাচ্চা সবল, সমস্ত কিছু। আমাদের চিন্তাধারা, আমরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী, সেটা নয়, ঈশ্বর বা নেচার সবাইকে তার উপযুক্ত বুদ্ধি, ইন্টেলিজেন্সি, পাওয়ার দিয়েছে। আমরা মানুষ হয়ে আমরা ইগনোর করলে কী হবে? সবার মধ্যেই বুদ্ধি ঈশ্বর দিয়েছেন, তবেই তো সে করে খাচ্ছে না। তো সেই ক্ষেত্রে উপযুক্ত খাবার যদি আপনি না দিতে পারেন আর কোয়ান্টিটি খাবার না দিতে পারেন, তাহলে সেই পাখিটা তার 2টো বাচ্চাকে সুন্দর ফিড করাবে, 2টো বাচ্চাকে করাবে না, বা মেরে দেওয়ার চেষ্টা করবে, হার্ম করার চেষ্টা করবে। ওই জন্যে কোয়ান্টিটি খাবারটা কন্টিনিউ রাখবেন। সফট ফুড সমস্ত দিন প্রোভাইড করুন। সেই জন্য আগেই বলে দিলাম, যদি ইনডাইজেশন প্রবলেম থাকে পাখির, বড় পাখি, তাহলে তার সলভ করার চেষ্টা করুন। তাড়াহুড়োর মাধ্যমে জিনিসটাকে গ্যাচাল করবেন না, ঠিক আছে? এবার বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, আপনিও ধীরে ধীরে 10 দিন 15 দিন পর থেকে বি কমপ্লেক্স এবং ওদিকে ডেলোসিল, এগুলো তো যা চলছে অ্যালোপ্যাথিকে, ক্যালসিয়ামকে ইন্ট্রোডিউস করতে হবে বা ক্যালসিয়ামকে আপনাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এখানে যদি ধরুন বি কমপ্লেক্স 20 ফোঁটা হিসাবেই ধরছি, 20 ফোঁটা চলে, তাহলে ক্যালসিয়াম 10 ফোঁটা কি 8 ফোঁটা আপনাকে প্রোভাইড করতে হবে ডেলি, না হলেও একদিন অন্তর অন্তর। তাতে দেখবেন বাচ্চার অল ওভার গ্রোথ খুব ভালো হচ্ছে, বাচ্চা খুব সুন্দরভাবে গ্রো হয়ে চলেছে এবং মা বাবার মুডও ঠিক আছে। কিন্তু কারণ হচ্ছে ক্যালসিয়াম সল্ট বাচ্চার শরীরে একান্ত দরকার। কারণ আপনার যদি খাওয়া দাওয়া আপনি ঠিক মতন প্রোভাইড না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সাপ্লিমেন্টের ওপর ডিপেন্ড হতেই হবে। আর ওদিকে হোমিওপ্যাথিকে যদি হয়, আপনি তো এদিকে কার্বোবেজ না, যেটা কম্বিনেশনটা বললাম গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদির জন্যে। এছাড়া হোমিওপ্যাথিকে আরও কিছু পোর্শন আমি ডিসকাস করে রাখি। দিনে একবার করে আজারির একটা ইন্ডিকা মাদার, না হলে অসিমাম স্যান্টাম মাদার, মানে তুলসী মাদার বা নিম মাদার, দিনে একবার করে যে কোনো একটা সময় প্রোভাইড করুন, সকালের দিক হলে ভালো হয়। এছাড়া আলফা মাদার কার্বোভেজ 30, এটা কন্টিনিউ চলবে দিনে 4 থেকে 5 বার। রাত্রিবেলাও সেই হোমিওপ্যাথিক জলটা থাকবে। বাচ্চার বয়স 10-15 দিন হয়ে যাওয়ার পর, মানে
প্রথম বাচ্চাটা 10-15 দিন, মানে পরের বাচ্চাটা তার 10-15 দিন নয়, মানে পরে যে ডিমটা ফুটেছে, একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখছেন যে আস্তে আস্তে প্রত্যেকটা বাচ্চা গ্রোয়িং স্টেজে আছে, তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন হিসাবে ক্যালকেরিয়া ফস 6x, ঠিক আছে, ক্যালকেরিয়া ফস 6x আপনি নিশ্চয়ই ইউজ করুন। লিকুইডটা ইউজ করতে এই কারণে বারণ করছি, ওয়েস্টেজ হবে। সফট ফুডের সঙ্গে গুঁড়ো করে আপনি নিশ্চয়ই দিন। আদারওয়াইজ আপনি এখানেও BC28কেও ইউজ করতে পারেন, মাত্রা কম হবে। পার 100 গ্রাম সফট ফুডে আপনাকে 5টা ট্যাবলেট কি 6টা ট্যাবলেট প্রোভাইড করতে পারেন। আর মা বাবা যখন রেস্টে ছিল ব্রিডিংয়ের আগে, তখন পার পেয়ারকে 8টা ট্যাবলেট প্রোভাইড করবেন ককটেলের জন্য। বাচ্চা থাকলে 6টা ট্যাবলেট, যথেষ্ট ভালো কাজ পাবেন। তো এটা একটা সুন্দর, যেগুলো যেগুলো আপনাদের জানা ছিল না বা জানা নেই, যারা বিগিনার একদম, বা অনেক আনসাকসেস আপনি অনুভব করছেন বা পাচ্ছেন, সাকসেসটা পাচ্ছেন না, করে দেখুন, নিশ্চয়ই সাকসেস পাবেন। অ্যাট দ্য এন্ড একটাই কথা, যারা B+ ইউজ করছেন 4x বা তুলসী, তাদের চিন্তার কোনো রকম কারণ নেই। ওখানে আমার সমস্ত রকম ম্যানিপুলেট করা আছে, মেজারমেন্ট করা আছে পার্সেন্টেজ অনুযায়ী নিউট্রিশন, তবেই তো B+ আজকের দিনে 80 থেকে 85 রকম, 4xটা 85 রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। তাই মানে যেটা আপনারা ভাবছেন হয়তো জোয়ানের গন্ধ পাচ্ছেন, মানে জোয়ান নিশ্চয়ই আছে। এছাড়াও গাছগাছরা, শিকড় বা অনেক কিছু আয়ুর্বেদ জিনিস দিয়ে জিনিসটাকে রেডি করা হয়েছে। ইউজ করে আপনারা যারা ফল পাচ্ছেন, তাদের বিশেষ কিছু করার দরকার নেই, তারা B+ ইউজ করুন। সাইড বাই সাইড অ্যাম্বিপ্লেক্স ইউজ করলেও করতে পারেন, না হলে দেখছেন যে ন্যাচারালি গ্রোথ হচ্ছে, তাহলে কোনো কিছু মেডিসিনের টাচ করার দরকার নেই। তবে হ্যাঁ, যেতে যেতে আর একটা কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে রাখতে হবে। সপ্তাহে 1 দিন অন্তত, যেহেতু বললাম বাচ্চাকে ডেলি চেক করার দরকার নেই, কিন্তু চোখে চোখে রাখুন। নেস্টিং বক্স বা নেস্টিং হাঁড়ি যদি গন্ধ হয়ে গিয়ে থাকে, মানে নোংরা হয়ে গিয়ে থাকে, নিশ্চয়ই তাকে বদলান, পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চাগুলোকে আবার দিন। আর ককটেল যদি কোনো কারণে মুড বদলে যায়, দেখেন হঠাৎ করে বাচ্চা খাওয়ানো ছেড়ে দিচ্ছে, এটা টিপস হচ্ছে কার্বোভেজ 30-র সঙ্গে আপনি কালিফস 6x ইউজ করবেন। সঠিক মাত্রাটা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন, তাতে দেখবেন আপনার পাখি আবার মুডে পরিবর্তন হয়েছে, বাচ্চাকেও খাওয়াচ্ছে বা ডিমে তাও দিচ্ছে। আজকে এইটুকুনি রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যোগাযোগ রাখুন। ভালো বই, খারাপ আপনারা কিছু পাবেন না আমার থেকে।